আজকে ব্ল্যাক হোল নিয়ে কথা হবে। আশা করি আপনারা এই নতুন যে বিজ্ঞান ভিত্তিক চ্যানেলটার যে ভিডিওগুলো আপনারা উপভোগ করছেন, এবং আমি খেয়াল করছি যে এই ভিডিওগুলো আপনারা যারা দেখা শুরু করেন প্রায় গোড়া থেকে শেষ পর্যন্ত আপনারা দেখা শেষ করেন, এটা আপনাদের যে টাইম ডিউরেশন যেটা আমি দেখি অবজারভেশন সেটা তাই নির্দেশ করে। আর বিজ্ঞান ভিত্তিক এই ভিডিওগুলো এরকমই, আপনি একটু দেখলেন তারপরে আর ভালো লাগলো না, তারপরে একটু ফরওয়ার্ড করে দেখলেন, তাহলে তো আপনি কিছু বুঝবেন না। এটা তো আরও যে রাজনৈতিক বিশ্লেষণ না যে চটজলদি কিছু ভালো লাগলো একটু দেখলাম বা শুনলাম তারপরে শুনলাম না। বাট বিজ্ঞান ভিত্তিক বিষয় হচ্ছে আপনার গোড়া থেকে একেবারে শেষ পর্যন্তই শুনতে হবে, তা নাহলে ওই বিষয়বস্তু একেবারেই বুঝবেন না। তো আজকে বিষয়বস্তু হিসাবে ব্ল্যাক হোল বেছে নিয়েছে এই কারণে যে আপনারা অলরেডি মিডিয়ার কল্যাণে আপনারা এই ব্ল্যাক হোল সম্পর্কে মাঝে মাঝে খবর টবর আপনারা পান, টেলিভিশনেও খবর পান, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খবর পান, এবং এই ব্ল্যাক হোল জিনিস কি সম্পর্কে আপনাদের হালকা টাইপের কিছু ধারণাও আছে যে এমন একটা মহাকাশীয় বস্তু যার প্রচণ্ড আকর্ষণ আছে, যেটা নাকি আশেপাশের সব কিছুকে গিলে ফেলে, এমনকি বিশাল বিশাল নক্ষত্র মানে সূর্যের মতো নক্ষত্র এগুলা গিলে ফেলে। কি ভয়ঙ্কর কথা, নক্ষত্র গিলে ফেলে! তাহলে সে কি জিনিস? এমন এক জিনিস সব তো গিলে ফেলেই, এবং সেখান থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো বের হতে পারে না। এই সমস্ত আমরা শুনছি নাকি, এবং এটাকে খালি চোখে দেখাও যায় না, এরকম আমরা শুনছি না। কথা হচ্ছে একে খালি চোখে কেন দেখা যায় না, আর এর এমন কি গুণ, এমন কি ঘটনা একেবারে সূর্যকে পর্যন্ত খেয়ে ফেলে? কি ভয়ঙ্কর কথা! তো অতএব এইটা আমার কাছে বেশ জনপ্রিয় একটা সাবজেক্ট মনে হলো, অনেকের আগ্রহ আছে বিষয় জানার, বিষয়বস্তু হিসেবে এটাই আসলাম। তো ঠিক আছে, আমরা ব্ল্যাক হোল নিয়ে কথা বলবো, এবং অলরেডি আপনারা যে এখানে ছবি টবি দেখলেন, এই যে ব্ল্যাক হোল দেখতে কিন্তু অনেকটা এরকমই। অনেকে বলবে যে ব্ল্যাক হোল তো দেখাই যায় না, তো ছবি তৈরি করলো, এই ছবি বানালো কেমনে, তুললো কেমনে, এই প্রশ্ন অনেকে করবে। তা লোকজন আছে না যেটা দেখাই যায় না, সেইটার আবার ছবি তুলে, তাই না? এইটাই হলো মহা মুশকিল। কীভাবে তোলা যায়, কিভাবে তুলতে হবে সেটাও ব্যাখ্যা পরে হবে। বাট অ্যাটলিস্ট আমরা দেখি এখানে যে এই যে ব্ল্যাক হোলের একটা আপাত যে ছবি আপনারা দেখলেন। এখন আমরা ব্ল্যাক হোল কেন কিভাবে তৈরি হয় বিষয়ে আমরা সামনের দিক বাড়ি। তবে প্রথমেই বুঝতে হবে যে ব্ল্যাক হোল কিভাবে এই বিজ্ঞানীরা জানতে পারলো যে জিনিসটা নাকি ক্যামেরায় ধরা পড়ে না, রেডিও টেলিস্কোপে ধরা পড়ে না, তাহলে সেইটা আবার মহাকাশে আছে, তাহলে সেটা কিভাবে আবিষ্কার করলো? আসলে এটা ডাইরেক্টলি পর্যবেক্ষণ করে এটাকে আবিষ্কার করা যায় না, ইনডিরেক্ট ওয়েতে আবিষ্কার করতে হয়, অর্থাৎ সরাসরি। অনেকটা বিষয় এরকম যে মনে করেন যে পশ্চিম আকাশে অনেক দূরে আপনি দেখলেন যে মনে করেন যে সেখানে ওই যে ধোঁয়া ওড়ে, তাই না? তো ধোঁয়া যখন ওড়ে তখন আপনি কি মনে করবেন যে নিচে আগুন আছে বা কোনো জায়গায় আগুন ধরে গেছে, বিষয়টা এরকম না। অর্থাৎ আপনি ডাইরেক্টলি হয়তো আগুন জ্বলছে কোনো একটা ঘর বা বাড়িতে, এইটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট ওই যে উপরে যে ধোঁয়া আপনি দেখলেন না, সেখান থেকে আপনি ধরে নিলেন যে ওর নিচে কোনো ঘর বাড়ি এটা জ্বলছে। ব্ল্যাক হোল কিন্তু আবিষ্কার করছে বিজ্ঞানীরা ঠিকভাবেই। ডাইরেক্টলি ব্ল্যাক হোল তারা দেখতে পারে না কোনো টেলিস্কোপে, রেডিও টেলিস্কোপে, বাট ব্ল্যাক হোলের কারণে যে ঘটনা ঘটতে পারে ওইটাকে পর্যবেক্ষণ করা যায়। এবং সেটা কীরকম? এখানে একটা নক্ষত্র থেকে এই যে লম্বা সর্পিলা আকারে এই যে পদার্থ, গ্যাসীয় পদার্থ লম্বা লাইন দিয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে ওই এক জায়গায় গিয়ে কিন্তু ঘোরা শুরু করে দিয়েছে। এই এখন কিন্তু একটা জায়গাকে, একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু চতুর্দিকে এই যে ঘুরছে। এই যে আবারও এটা আমি দেখালাম, দেখেন যে ওইটা কিন্তু নক্ষত্র থেকে বিপুল পরিমাণ গ্যাস এবং অন্যান্য পদার্থ বের হয়ে এসে সর্পিল আকারে সাপের মতো এসে এই যে এক জায়গায় এখন এই যে পাক খেয়ে ঘোরাঘুরি করছে। মনে করেন যে হঠাৎ করে আমরা পৃথিবী থেকে খেয়াল করলাম যে সূর্য থেকে বিপুল পরিমাণে পদার্থ, একেবারে জলজলে পদার্থ বের হয়ে একদিকে ছুটে গিয়ে এরকম পাক খাচ্ছে। তাহলে আমরা কি মনে করব, বা ওইটা দেখে বিজ্ঞানীরা কি বলবে? বা এই হুবহু একই সিনারি কিন্তু এখানে দেখা গেল।
এইটা থেকে যেটা বোঝা যায় সেটা হলো এই যে ওই নক্ষত্র থেকে যে পদার্থগুলো বের হয়ে একটা বিন্দুকে কেন্দ্র করে যে ঘোরাঘুরি শুরু করলো না, ওই যে বিন্দুকে কেন্দ্র করে যে ঘুরছে সেই বিন্দুতে এমন ভয়ঙ্কর রকম মাধ্যাকর্ষণ বা আকর্ষণ শক্তি বিদ্যমান, যেটার কারণে ওই নক্ষত্র থেকে পদার্থগুলো বের হয়ে এসে এরপরে এই চতুর্দিকে ঘুরতে শুরু করছে এবং একটা পর্যায়ে ওই পদার্থগুলো কিন্তু একেবারে ওই বিন্দুর সাথে মিশে যাবে। এবং এই যে এই পর্যবেক্ষণটা কিন্তু আমাদের এই জ্যোতির্বিজ্ঞানীরা বা অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছে তারা কিন্তু যে দূরবর্তী যে রেডিও টেলিস্কোপ দিয়ে দূরবর্তী যে নক্ষত্রপুঞ্জ বা সেলেস্টিয়াল বডি অর্থাৎ মহাকাশীয় যে বস্তু যে পর্যবেক্ষণ করে, এইগুলো কিন্তু এইরকম বিষয় কিন্তু দেখতে পারে। অর্থাৎ মনে করেন যে 10,000 আলোকবর্ষ দূরে কোনো একটা জায়গায় এইরকম ঘটনা দেখলো যে একটা তারকা থেকে বিশাল পরিমাণে গ্যাসীয় পুঞ্জ বা পদার্থ বের হয়ে এইরকম সর্পিল আকারে এইরকম বের হয়ে এসে এক জায়গায় পাক খাওয়া শুরু করছে, এটা কিন্তু দেখতে পারে। যখনই এটা দেখতে পায় তখনই তারা বুঝে নেয় যে গ্যাসীয় পুঞ্জ বের হয়ে এসে যে বিন্দুকে কেন্দ্র করে ঘোরাঘুরি শুরু করছে ওই বিন্দুটাই হলো একটা কি ব্ল্যাক হোল। এটুকু পর্যন্ত বুঝতে নিশ্চয়ই আপনাদের বিশাল কোনো পদার্থ বিজ্ঞানী এটা হওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না, তাই না? এ পর্যন্ত ইনডিরেক্ট হইতে এই যে ছবি যে দেখাচ্ছে এই একটা যে এই যে ব্ল্যাক হোলের যে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি এরকম, বা এই অন্য আর একটা, হ্যাঁ এই হুবহু এই ধরনের কিন্তু ব্ল্যাক হোলের ছবি বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করছে, যে ডিরেক্টলি একেবারে কেন্দ্রকে দেখতে পারে না, বাট ওই যে চতুষ্পাশে যে গ্যাসীয় পদার্থগুলো উজ্জ্বলভাবে প্রচণ্ড গতিতে এই যে ঘোরে, ওইটা দেখেই বস্তুত বিজ্ঞানীরা টের পায়। এবং নট অনলি দ্যাট, সব জায়গায় যে আবার এরকম গ্যাস ভিতরে গিয়ে পড়ে তাও না, কিছু কিছু জায়গায় এমন কিছু আছে, যেমন এই জায়গায় যে ব্ল্যাক একটা জায়গা দেখা যাচ্ছে যে এর বেশ কিছু দূর থেকে অনেক বস্তু বিশেষ করে তারকা ঘোরাঘুরি করে, এমন অনেক ব্ল্যাক হোল আছে যাকে কেন্দ্র করে কিন্তু তারকারাও ঘোরে। তো এখন ওই রেডিও টেলিস্কোপের মাধ্যমে অনেক দূরে মনে করেন যে হঠাৎ করে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে সেখানে একটা তারকা একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় ঘুরছে আর কি, যেমন ওই যে সূর্যের চারদিকে যেমন এই যে 8টা গ্রহ যে ঘুরে, এরকম সৌরমণ্ডলে যেমন পৃথিবীতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তো বুঝতে পারি যে এই পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য তো আমরা দেখতেই পারি, তাই না? এখন অনেক দূরে মনে করেন যে 2000 আলোকবর্ষ দূরে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখলো যে সেখানে একটা নক্ষত্র এমন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, সেই কেন্দ্রবিন্দুটাকে দেখা যাচ্ছে না, বাট সূর্য ওই নক্ষত্রটা কিন্তু ঘুরছে। মনে করেন যে 1 বছরে একবার ঘুরে আসে বা 2 বছরে একবার ঘুরে আসে এরকম। তো তাই যদি হয়, কেন্দ্রে কি আছে সেটা তো দেখা যাচ্ছে না। যেমন আমাদের এই সৌরজগতের কেন্দ্রে যে সূর্য আছে এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই 2000 আলোকবর্ষ দূরে যে কেন্দ্রকে প্রদক্ষিণ করছে সেখানকার নক্ষত্র, ওই কেন্দ্রে কি আছে এটা দেখা যাচ্ছে না। তখন কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত হয় যে ওই কেন্দ্রে একটা কি ব্ল্যাক হোল আছে। বস্তুত এইভাবে ইনডিরেক্ট ওয়েতে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করে। এখন প্রশ্ন হচ্ছে যে বুঝলাম তো সারা দুনিয়া মানে মহাবিশ্বে বহু জায়গায় বহু ব্ল্যাক হোল আছে, তারা নানা কিসিমের কর্মকাণ্ড করে একের পর এক এই যে তারকা নক্ষত্র এই যে খেয়ে ফেলে, তাই না? যেমন উদাহরণস্বরূপ এই যে আমাদের এই যে গ্যালাক্সি, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে স্যাজিটারিয়াস এ বলে একটা বিশাল কি আছে, একটা বিশাল কিন্তু এরকম ওই ব্ল্যাক হোল আছে। খালি আসেই না, এটার অলরেডি ছবিও বিজ্ঞানীরা কিন্তু অলরেডি তুলে ফেলছে, বিশেষ করে যে হাবল টেলিস্কোপ এবং পরবর্তীতে যে জেমস ওয়েব টেলিস্কোপ পাঠানো হয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সির এই যে কেন্দ্রে এই যে বাম পাশে স্যাজিটারিয়াস এ, এটার আপনারা ছবিও দেখতে পাচ্ছেন। আর এই যে ডান পাশে আর একটা গ্যালাক্সি আছে মেসিয়ার M87, এটা আর একটা গ্যালাক্সি। তো ওই গ্যালাক্সির কেন্দ্রেও যে একটা ওই ব্ল্যাক হোল আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি তার কেন্দ্রে যে স্যাজিটারিয়াস এ বলে একটা বিশাল এই যে ব্ল্যাক হোল আছে, এটার ভর কত 4 মিলিয়ন সূর্যের সমান, অর্থাৎ
4 মিলিয়ন মানে কত, 40 লক্ষ সূর্যের যত ভর, 40 লক্ষ সূর্যের যত ভর হয় তার সমান ভর কিন্তু এই স্যাজিটারিয়াস এর মধ্যে আছে। তো তাহলে এবার চিন্তা করে দেখেন, এটার আয়তন কিন্তু বিশাল না, কিন্তু এইটার ভিতরে এই পরিমাণ পদার্থ থাকার ফলে যে বিশাল পরিমাণ যে গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি করছে, তার ফলেই কিন্তু এই যে প্রায় 500 কোটি নক্ষত্র এই স্যাজিটারিয়াস এর চতুর্দিকে ঘোরে। এই স্যাজিটারিয়াস এ থেকে আমাদের এই যে সূর্য, এটা কি প্রায় 30,000 আলোকবর্ষ দূরে। তো এই 30,000 আলোকবর্ষ দূর থেকেও কিন্তু আমাদের এই সূর্য এই কেন্দ্রকে প্রদক্ষিণ করে এবং 20 কোটি বছরে একবার ফুল প্রদক্ষিণ করে। খুব ইন্টারেস্টিং, তাই না? ভালো কথা, নানা জায়গায় নানা ব্ল্যাক হোল আছে, ইটস ওকে, আমাদের কোনো সমস্যা নেই। বাট প্রশ্ন হচ্ছে যে এই ব্ল্যাক হোলগুলো তৈরি হলো কী করে? কথা নেই, বার্তা নেই, এক এক জায়গায় একটা বিশাল বিশাল ব্ল্যাক হোল, এটা কিভাবে তৈরি হলো? এটা একটা বিশাল মানে প্রশ্ন না? এটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু ওই যে নক্ষত্রগুলো কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। ক্লিয়ার? আমরা অলরেডি কিন্তু জানি নক্ষত্র কিভাবে তৈরি হয়। ওই যে মহাকাশে যখন বিশাল গ্যাসীয় পুঞ্জ জমা হয় আকর্ষণ শক্তি অভিকর্ষের কারণে, তখন এক জায়গায় গ্যাস জমা হতে হতে, বিশেষ করে যে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেনের বিশেষ করে যে ডিউটেরিয়াম গ্যাস যখন এক জায়গায় জড়ো হয়, অর্থাৎ পুঞ্জীভূত হয়, তখন এই যে পুঞ্জীভূত হলো, ওই যে ফুটকলি যেগুলো, এটা ওই মনে করেন যে এখানে কয়টা, বুঝানোর জন্য এখানে 6টা ডিউটেরিয়াম ও পরমাণুকে আমরা নিলাম আর কি। এখন এই 6টা ডিউটেরিয়াম পরমাণু কি হবে, দুইটা করে একসঙ্গে মিলিত হয়ে একটা হিলিয়াম কণিকা তৈরি হবে। ডিউটেরিয়াম হচ্ছে একটা হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেন পরমাণু হলো কেন্দ্রে শুধুমাত্র একটা প্রোটন থাকে আর চতুর্পাশে একটা ইলেকট্রন ঘোরে, কিন্তু ডিউটেরিয়াম হলো কেন্দ্রে একটা প্রোটন এবং নিউট্রন থাকে আর ওই চারপাশে একটা ইলেকট্রন ঘোরে। এখন ক্রিয়া যেটা হয়, এই যে দুইটা ডিউটেরিয়াম এই যে একত্রিত হলো, একেবারে কম্প্যাক্ট, এবার মিলিত হবে, মিলিত হয়ে কিন্তু একটা হিলিয়াম তৈরি হবে। এই হিলিয়ামের কেন্দ্রে থাকবে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন। ক্লিয়ার? এবং যখন এই 2টা ডিউটেরিয়াম মিলিত হবে, মিলিত হলে পরে কিছু ভর শক্তিতে রূপান্তরিত হবে, সেটা ভিন্ন প্রক্রিয়া, সেটা এই জায়গার আলোচ্য বিষয় না। এই যে একটা হিলিয়াম পরমাণু তৈরি হলো এবং ওই যে কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে গেল এবং যেটা নাকি তাপের আকারে ছড়িয়ে পড়লো আর কি। এবং এর ফলে এই যে নক্ষত্রটা, এই যে নক্ষত্রটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠলো। এখন এই যে 2টা ডিউটেরিয়াম পরমাণু একসাথে মিলিত হলো, এইটাই কিন্তু আসলে হাইড্রোজেন বোমার ক্রিয়া। তাহলে এই জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের কেন্দ্রে কিন্তু প্রতিনিয়তই হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটছে। এখন এই জায়গায় ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখন নক্ষত্রগুলোর কেন্দ্রে যদি প্রতিনিয়ত হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটে, তাহলে এইটা বিস্ফোরিত হয়ে ওই নক্ষত্রটা কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ার কথা না? যেমন সূর্যের কেন্দ্রে কিন্তু এই ঘটনা ঘটছে, ওই কেন্দ্রে কিন্তু প্রতিনিয়তই হাইড্রোজেন বোমার এই বিস্ফোরণ ঘটছে। মানে এখানে তো লক্ষ লক্ষ টন এই ডিউটেরিয়াম কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এইভাবে মিলিত হয়ে কি বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে একটা ভয়ঙ্কর রকম একটা বিশাল এটা হাইড্রোজেন বোমা হলো না? তো যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ বিস্ফোরণগুলো ঘটে, তাহলে এই যে সূর্য, তাহলে কি বিস্ফোরিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন চলে যাওয়ার কথা না? তা কিন্তু হয় না। সূর্য তার আকার ঠিক রাখে। হাউ ইজ ইট পসিবল? সূর্যকে আমরা যেরকম দেখি সেরকমই থাকে, ওর কেন্দ্রে এনর্মাস সাইজের হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হচ্ছে, তাহলে সূর্য কেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে যায় না? এইটার ঘটনাটা বুঝতে গেলে আমাদের এই আরেকটা চিত্রে যেতে হবে। যে দেখেন, এই যে কেন্দ্রে এই যে যখন প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে, তখন এই বিস্ফোরণের ফলে একটা বহির্দেশিক একটা চাপ, ওই যে বাইরে কেন্দ্র থেকে বাইরে যে তীর চিহ্ন দেয়, বহির্দেশিক একটা চাপ, মানে বহির্মুখী একটা চাপ তৈরি হয়। কিন্তু টোটাল সূর্যের মধ্যে যে পরিমাণ পদার্থ আছে, সেটা আবার একটা আকর্ষণ বল তৈরি করে না?
অর্থাৎ একটা অভিকর্ষ বল তৈরি করে, যেটা ওই যে বাইরের যে তীর চিহ্ন দিয়ে দেখা হচ্ছে। ঘটনা হচ্ছে কি, এই বহির্মুখী চাপ আর অন্তর্মুখী চাপ, যেটা অভিকর্ষের কারণে সূর্যের যে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়, সে বহির্মুখী যে চাপ এবং অন্তর্মুখী যে চাপটা যেটা দেখা যাচ্ছে যে বাইরের যে তীর চিহ্ন, তাই না, এই দুইটা যখন পরস্পর সমান হয়ে যায় তখন এই নক্ষত্রটা একটা স্ট্যাবল শেপে থাকে। তখন আর এইটার কোনো ওই বিস্ফোরিত হয়ে চতুর্দিকে ছড়িয়েও যায় না, অর্থাৎ ওইটা ওভাবেই থাকে। এখন আমরা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝলাম যে কেন্দ্রে যে পারমাণবিক অর্থাৎ হাইড্রোজেন বোমার যে বিস্ফোরণ ঘটছে, যেটাকে আসলে ফিউশন প্রক্রিয়া বলে, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে এই হাইড্রোজেন তথা ডিউটেরিয়াম পরমাণু আছে ততক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটবে, রাইট? এখন এই যে ভিতরে যে এই হাইড্রোজেন বা ডিউটেরিয়াম এই যে জ্বালানি, এটা যদি শেষ হয়ে যায় তখন কি ঘটবে? এখানে আরও অনেক প্রক্রিয়া আছে, আরও অনেক জটিল প্রক্রিয়া আছে। অর্থাৎ এইগুলো একটা পর্যায়ে কার্বন পরমাণুতে পরিণত হয়, তারপরে একটা পর্যায়ে একেবারে আয়রন পরমাণুতে পরিণত হয়, এবং যখনই সে না পুরোপুরি ফুয়েলটা একেবারে শেষ হয়ে যায়। এবং এইখানে যে চিত্রটা আমি দেখালাম, এখন ধরা যাক এই সূর্যের অর্থাৎ নক্ষত্রের কেন্দ্রে কিন্তু আর কোনো ফুয়েল নাই। তাহলে বহির্মুখী যে চাপটা ছিল ওই যে পারমাণবিক বিক্রিয়ার ফলে, সেটা তো শেষ, শূন্য। কিন্তু অন্তর্মুখী চাপ, ওই যে বাইরের যে তীর চিহ্ন, যেটা নাকি অভিকর্ষ বলের কারণে হয়, ওটা তো ঠিকই রয়ে গেছে, ওইটা তো আর শেষ হয়নি। এইবার কি হবে? তাহলে চতুর্দিকে এইবার ভিতরমুখী চাপের কারণে কি এই যে নক্ষত্রর সাইজ আস্তে আস্তে কি ছোট হতে থাকবে না? আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকবে, কারণ বাইরে থেকে তো প্রচণ্ড চাপ, এইবার ছোট হতে থাকবে। ছোট হতে থাকলে যে ঘটনাটা ঘটবে, মনে করেন যে ওই যে একটা নক্ষত্র দেখা যাচ্ছে, তার জ্বালানি টালানি সব শেষ, একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখন কি ঘটবে? এখন ঘটবে জ্বালানি শেষ, কেন্দ্রে হয়ে গেল, বাইরে একটা বিপুল পরিমাণে গ্যাস থাকবে না? তখন হবে কি, এই হঠাৎ করে এই চতুষ্পাশের যে গ্যাসটা থাকবে তখন প্রচণ্ড গতিতে কেন্দ্রের দিকে ধাবিত হওয়া, এত বেগে ধাবিত হবে যে তখন পারস্পরিক ঘর্ষণে এইটা ভয়ঙ্কর রকমভাবে বিস্ফোরিত হবে। এই যে বিস্ফোরিত হয়ে বাইরের পেরিফেরিয়াল অঞ্চলে যে গ্যাসগুলো ছিল না, এগুলো সব বাইরে ছুটে চলে যাবে, এবং ওই কেন্দ্রে যে পদার্থগুলো ওই যে আয়রনে পরিণত হয়েছিল, ওরা আরও কম্প্যাক্ট হয়ে ওই যে একেবারে ওই একটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যাবে। তবে হ্যাঁ, গবেষণা করে দেখা গেছে বা ক্যালকুলেশন করে দেখা গেছে যে সূর্যের সাইজের কোনো নক্ষত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেটা নাকি আজকে থেকে 450 কোটি বছর পরে হবে, অর্থাৎ 450 কোটি বছর পরে ফুয়েল শেষ হয়ে যাবে, তখন সূর্যের ক্ষেত্রে কিন্তু এইটা ওই ব্ল্যাক হোলে পরিণত হবে না। অর্থাৎ ওর কেন্দ্রে যে পদার্থ থাকবে, একটা ব্ল্যাক হোলে পরিণত হতে গেলে ওই পরিমাণ পদার্থ যথেষ্ট না। ব্ল্যাক হোলে পরিণত হতে গেলে একটা নক্ষত্রের, যেটা ক্যালকুলেশন করে দেখা গেছে, সূর্যের যতটা ভর আছে তার মিনিমাম 2.5 গুণ বেশি ভর থাকতে হবে। অর্থাৎ সূর্যে যে পরিমাণ ভর আছে তার 2.5 গুণ পরিমাণ বেশি যদি ভর কোনো নক্ষত্রে থাকে, তখন ওই ফুয়েল পুড়ে যাওয়ার পরে সুপারনোভা যদি ঘটে, দেন তার কেন্দ্রে একটা ব্ল্যাক হোল তৈরি হবে। এটাই হলো ক্যালকুলেশন। এখন প্রশ্ন হচ্ছে, ব্ল্যাক হোল তো তৈরি হলো, তো ব্ল্যাক হোল থেকে কোনো কিছু বের হতে পারে না, ব্ল্যাক হোল সব কিছু গিলে খেয়ে ফেলে এবং ব্ল্যাক হোলকে দেখা যায় না, এইটা কেন? এইটা বুঝতে গেলে আমাদেরকে একটু এই স্পেস টাইম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে হবে। এখন আমরা যে জগতে বসবাস করি, জগৎটা হলো চতুর্মাত্রিক একটা জগৎ, স্পেস টাইম। এখন এই স্পেসের মাত্রা হলো 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, আর চতুর্থ মাত্রা হলো টাইম। মজার ব্যাপার হচ্ছে, আমরা যে জগতে নর্মালি বাস করি, আমরা কিন্তু নর্মালি ফ্ল্যাট স্পেসে বাস করি। ক্লিয়ার? ফ্ল্যাট স্পেসে বাস করি। যেমন আমরা যে ফ্ল্যাট স্পেসে বাস করি, সেটা হলো এই যে সূর্য এবং তার চারপাশে কি এই যে এই পৃথিবী ঘুরছে, তাই না? এখন কিন্তু ফ্ল্যাট স্পেস দেখা যাচ্ছে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে যে এই স্পেসের মধ্যে, ফ্ল্যাট স্পেসের মধ্যে কোনো জায়গায় যদি কোনো ভারী বস্তু থাকে, তাহলে ওই ভারী বস্তুর যে ভরের যে আকর্ষণ ক্ষমতা আছে, যেটা নাকি অভিকর্ষ, ওই অভিকর্ষটা কি করে ওই ফ্ল্যাট স্পেসকে যে বাঁকায় ফেলে। দেখেন এইখানে যে সূর্য যে প্রচণ্ড একটা ভারী পদার্থ, ওর আশেপাশের যে স্পেস ওইটা কিন্তু ফ্ল্যাট না, ওইটা কিন্তু ওই যে দেখেন যে ওর সাপেক্ষে ওটা বেঁকে গেছে, ওই যে নিচের দিকে মানে চতুর্দিকে বেঁকে গেছে। আমরা জাস্ট বোঝার
স্বার্থে একটা সাইড দেখানো হচ্ছে এখানে, আসলে বেঁকে গেছেন কিন্তু চতুষ্পার্শ্বে। এবং এই বেঁকে যাওয়ার কারণে একটা ঘটনা ঘটে। নিউটনিয়ান বলবিদ্যা কি বলে যে মানে স্পেসের মধ্যে দুইটা বস্তু যদি পাশাপাশি থাকে তাহলে একটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে না, এবং একটা বস্তু যদি অন্য বস্তুকে আকর্ষণ করে তাহলে দুইটা বস্তু কি একসাথে মিলে যাবে, এটাই তো নিয়ম। তো এই যে সূর্যের চারপাশে যে 8টা গ্রহ ঘোরে, তা সূর্য তো এদেরকে আকর্ষণ করে, তাহলে এই 8টা গ্রহ আকৃষ্ট হয়ে সব গিয়ে হুড়মুড় করে এই সূর্যের মধ্যে পড়ার কথা না, তা কিন্তু পড়ে না। ঘটনাটা কি? এই যে ঘটনাটা হচ্ছে এখানে, এই যে স্পেসটা বেঁকে গেছে না, স্পেসটা বেঁকে গেছে, এই বেঁকে যাওয়ার ফলে ঘটনা হচ্ছে কি, আমাদের এই পৃথিবী সূর্যের আকর্ষণে ও সোজা ওই সূর্যের মধ্যে পড়তে চায়, কিন্তু যখনই পড়তে যায় তখনই দেখে যে ওর যাওয়ার পথটা বাঁকা। এই যে যেরকম এই যে বেঁকে গেছে, এই বাঁকা হওয়ার কারণে অতঃপর এই যে এই পৃথিবী সারাক্ষণ খালি সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেই থাকে, ওই বাঁকা পথ দিয়ে ঘুরতেই থাকে। এই বিষয়টা সহজে বোঝার একটা কায়দা আছে। ওই যে সার্কাসে আসছে না মোটর বাইক, ওই যে চতুষ্পাশে একটা সার্কেল তৈরি করে, ওয়াল তৈরি করে, যে ওয়ালের ভিতরে ওই যে চতুর্দিকে খালি বরবর করে ঘোরে, আপনারা তো অনেকে দেখছেন তাই না? ওই মোটর সাইকেলটা অলওয়েজ কিন্তু নিচে ধপাস করে পড়ে যেতে চায় পৃথিবীর আকর্ষণের বলে, কিন্তু ওই যে মোটর সাইকেলের গতির কারণে ওই যে ওয়ালের গায়ে লেগে থাকে, এবং ওই পথটা তো বাঁকা, ওই যে সার্কেল আকারে, ফলে হচ্ছে ও সারাক্ষণ খালি সার্কেলের চতুর্দিকে ঘুরতেই থাকে। এখন বক্তব্য হলো যে এত সমস্ত ঘটনার সাথে ব্ল্যাক হোলের কি সম্পর্ক, তাই না? ব্ল্যাক হোলের ভয়ঙ্কর সম্পর্ক আছে, সেটা বুঝতে গেলে আর একটা চিত্র আপনাদেরকে দেখতে হবে। এখন দেখুন যে যতক্ষণ সূর্যের ভর অর্থাৎ একটু কম, কিন্তু ওই যে বললাম না যে সূর্যের ভর, বর্তমান যে ভর আছে এর প্রায় 2.5 গুণ বেশি যদি ভর হয় তাহলে কি ঘটনা ঘটবে? নর্মালি সূর্যের যে ভর, তাতে করে দেখেন যে ফ্ল্যাট যে স্পেস কিছুটা বেঁকে গেছে, পরিপূর্ণ বাঁকে নেই, ক্লিয়ার? কিন্তু যখন এই সূর্যের ভর যদি এইটা 2.5 গুণ বেশি হতো এবং তারপরে এই ব্ল্যাক হোল তৈরি হতো, তখন ওর যে চারপাশের যে স্পেসটা আছে না, একেবারে পরিপূর্ণভাবে বৃত্তাকারভাবে পুরো একেবারে বেঁকে ক্লোজড হয়ে পুরো একটা গোলাকার বলের মতো হয়ে যেত, অর্থাৎ একটা বৃত্তাকার হয়ে যেত, ক্লিয়ার? একটা বৃত্তাকার হয়ে যেত। যখনই একটা বৃত্তাকার হয়ে যেত তার মানে এটা কমপ্লিটলি ওই ব্ল্যাক হোলের চারপাশে যে স্থান এটা পুরা বেঁকে একেবারে ক্লোজড হয়ে যেত, অর্থাৎ অনেকটা ক্লোজড সার্কিটের মতো। আর যখনই ক্লোজড সার্কিটের মতো হয়ে যেত তখন ওই ব্ল্যাক হোলের ভিতর থেকে, এবং ওই যে সীমানা যে বৃত্তাকার, আমি এখানে একে দেখালাম, এই যে বৃত্তাকার যে সীমানা না, এইটাকে বলা হয় ঘটনা দিগন্ত বা ইভেন্ট হোরাইজন। এর মানে কি জানেন? অর্থাৎ কমপ্লিটলি বেঁকে একেবারে ক্লোজড হয়ে গেছে। তো কি বেঁকে গেছে? স্থান বেঁকে গেছে, রাইট? স্থান বেঁকে গেছে। তাহলে স্থান যদি পুরো বেঁকে একেবারে ক্লোজ হয়ে যায়, তাহলে এখন আপনারাই বলেন এই ব্ল্যাক হোলের মধ্য থেকে যে কোনো কণিকা বেরোয় ছুটে বাইরে আসতে চায়, কিন্তু আসার পথে দেখে যে তার যাওয়ার পথ অর্থাৎ যে স্থান এটা বেঁকে পুরো ক্লোজ হয়ে গেছে, তখন কি ওই ভিতরকার কণিকা কি আর বাইরে বেরোবে না? তখন ওই যে ঘটনা দিগন্তের ওই জায়গায় এসে ওই ব্ল্যাক হোলের চারপাশে সারাক্ষণ ঘুরতেই থাকবে। ফলাফল আমরা কিন্তু ওই যন্ত্রপাতি দিয়ে ব্ল্যাক হোল দেখতে পারবো না, ক্লিয়ার? আর এর যে ভয়ঙ্কর রকম আকর্ষণ শক্তি আছে না, সেই হেতু এ কি করবে, আশেপাশে যত পদার্থ আছে সব গিলে খাবে। এখানে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে এই ব্ল্যাক হোল নাকি আলোকেও গিলে খায়। আসলে বিষয়টা তা না, আলোকে আসলে গিলে খেতে পারে না। এখানে ওই যে ইভেন্ট হরাইজন যেটা দেখলাম না, যে স্থান বেঁকে গেছে, আসলে স্থানের মধ্যে ফ্ল্যাট স্পেস যেটা, তার মধ্যে আলো সরল রেখায় যায়, কিন্তু সেই স্পেসটা যদি বেঁকে যায় তাহলে আলো তো ওই বাঁকা পথেই যাবে নাকি? গোল চক্করের মধ্যে মোটর বাইক কিন্তু সরল পথেই যেতে চায়, কিন্তু তার ওই গোল চক্করের রাস্তাটা কি বাঁকা না? এই কারণে ওই মোটর সাইকেলটা চতুর্দিকে ভর করে ঘোরে, তাই না?
আলোর বিষয়তে সে সরল রাস্তায় যেতে চায়, কিন্তু যেতে গিয়ে দেখে তার রাস্তা পুরো ক্লোজড, বাঁকা। এই জন্য সে বাঁকা পথে ঘুরতেই থাকে। এর মানে এই না যে ওই আলোক রশ্মিও ওই ব্ল্যাক হোল গিলে খায়, না, বিষয়টা আসলে তা না। ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক ঘন্টা লাগছে, জটিল বিষয়, অনেকে বুঝে না, বুঝালেও বোঝে না। আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন নিচে কমেন্টস বক্সে লিখবেন, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো বা তার উত্তর দেবো, ঠিক আছে? আর পরিশেষে সবাইকে অনুরোধ করবে, এত কষ্ট করলাম, একটু এই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।